স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। স্যার, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের কর্মসূচিগুলি আসলে প্রান্তিক কৃষককে কি ধরনের সুবিধা দিচ্ছে এবং তাদের জন্য কতটুকু সুফল বয়ে আনছে? ধন্যবাদ আপনাকে। আমি যেভাবে দেখি, এই বর্গা চাষি ঋণ প্রকল্পটা মূলত কেন্দ্রীভূত আছে অতি প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের, যাদের জমির পরিমাণ একেবারেই কম, যাদেরকে আমরা বলি নিজেদের সামান্য কিছু আছে আর বাঁকা জমিতে বর্গি নয়। একেবারে পুরোপুরিভাবে বর্গা চাষি আছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এবং যেটা কিছুক্ষণ আগে সুধীর বলছিলেন যে পুঁজির ঘাটতি আছে তাদেরকে নানাভাবে পুঁজি সংগ্রহ করতে হতো অপ্রাতিষ্ঠানিক পর্যায় থেকে, মহাজনীরণ থেকে। আমি মনে করি ব্র্যাকের এই যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবং ব্র্যাক এদেশের একটা এনজিও হিসাবে এই যে সংযুক্ত হয়ে প্রোগ্রামটা নিয়েছে, এই সর্বপ্রথম বাংলাদেশে তো বটেই, আমার যতদূর জানা মতে এশিয়া এইসব দেশে। এর একটা বড় জায়গা হলো যে এই যে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি এবং বর্গা চাষি, যাদের সংখ্যা অসংখ্য, তাদের ভিতরে প্রথম একটা আস্থা এবং মনস্তাত্ত্বিক একটা সাহসের যোগান দিয়েছে, সেটা হলো পুঁজির মাধ্যমে। মানে এই পুঁজি ঘাটতিটাই কিন্তু সমস্ত তাত্ত্বিক যে ব্যাকগ্রাউন্ড, যে কেন মানুষ বর্গা চাষে যেত, সেটার প্রধান কারণ হলো তাদের শ্রমের যোগান ছিল, পারিবারিক যোগান, কিন্তু পুঁজি ছিল না, খুব সামান্য। এবং যতটুকু পুঁজি জোগাড় করতো সেটা করতে হতো তাকে উচ্চ সুদে বা ইত্যাদিতে। সেই জায়গাটাতে যখন সরকার এবং একটা বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এমন একটা প্রোগ্রামে এগিয়ে আসলো, এটা একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক একটা সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি মনে করি এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখন পর্যন্ত একটা সামান্য সংখ্যক, এটা আর কত বড় একটা প্রোগ্রাম, কিন্তু এর ভেতর থেকে বের হয়ে এসছে যে এটি বড় একটা কাজ করেছে। যে এই যে পুঁজিটা পেল, এই পুঁজিটা পেতে তাকে তেমন কোনো কষ্ট করতে হয়নি। যেমন তার জমি ছিল না, বন্ধকি দেওয়ার কোনো প্রশ্ন নেই, কাজেই এনজিও ক্রেডিটের অন্যান্য যে শর্তগুলো আছে সেগুলো পূরণ সাপেক্ষে খুব সহজে এটা পেয়ে গেছে এবং দোরগোড়াতে পেয়ে গেছে। দ্বিতীয় বিষয়টা হলো যে যতটুকু পুঁজি পেলে, এটা দেখে আবার সব তার চাহিদা মিটিয়েছে তা না। এই পুঁজিটা পাওয়ার ফলে কৃষিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার, কেবল সার বীজ না, একটা যন্ত্রপাতি ব্যবহার করা দরকার, কখন উন্নত জাতের বীজ ব্যবহার করবে সেটা করা দরকার। হয়তো আগে চিন্তাই করতো না, কিন্তু এখন যেহেতু নগদ অর্থটা পাওয়া গেল, কাজে সে খোঁজ করবারও একটা সুযোগ পেল, সাহস পেল, আধুনিক প্রযুক্তির ব্যবহারটা বেড়ে গেল। এর ফলে যৌথ যে ফলটা পাওয়া গেল সেটা হলো যে তার বর্গা জমি চাষ করলে সাধারণ নিয়ম হলো যে উৎপাদন এখানে মালিকানাধীন জমির চেয়ে কম হয় আর কি। এটি একেবারে পরীক্ষিত, এটা বহুদিন থেকে এই গবেষণা সত্য, এবং ব্র্যাকের যে গবেষণা সেটা তো হয়তো মালিক পরে বলবেন, এটা দেখা গেছে। সেই যে বর্গা জমিতে উৎপাদনটা কম হতো, সেই কমের পরিমাণটা অনেকটাই হ্রাস পেয়ে প্রায় কোনো কোনো ক্ষেত্রে মালিকানাধীন জমি এবং বর্গা জমির যে ফলন, গড় ফলন, এটার মধ্যে পার্থক্যটা একেবারেই নেই। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি হয়েছে, কমে এসছে একদম। এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু তৈরি করে গোটা উৎপাদন ব্যবস্থার উপরে। সেদিক থেকেও আমি মনে করি যে এই বর্গা চাষি ঋণ প্রকল্পটি একটা ইতিবাচক দিক আছে। এরপরে করণীয় কি আছে সেটা যদি আপনি বলেন, আমি এখনই শুরু করতে পারি, না হলে আমার পরে আবার করণীয়টা আমরা একটু পরেই জানবো, জেনে নিব আপনার কাছ থেকে। আমরা একটু অতনুর রাব্বানীর কাছে যেতে চাই যে এই যে প্রক্রিয়াটি, যেখানে আমরা স্যার যেটি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে একটা হচ্ছে তার শক্তি ছিল এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে তার পুঁজি যোগ হলো, ফলে বর্গা চাষির এখন হয়তো আগের চাইতে উৎপাদনশীলতা আরেকটু বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এইটি আসলে অর্থনীতির জন্য বা পুরো
যে কৃষি ব্যবস্থা সেটির জন্য কি ধরনের পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে বলে আপনারা মনে হয়? অতনুর কাছ থেকে আমি জাস্ট শুরু করার আগে আমি আরেকটা যোগ করি যে তার শ্রমটি কিন্তু ছিল, কিন্তু ব্র্যাকের এই প্রকল্পটিতে এই শ্রমিকের জন্য কিন্তু তাদের প্রোগ্রামের ভেতর থেকেই বেশ কিছু আবার আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছে। কাজে একই শ্রমিক থাকছে, কিন্তু এখন আরো অনেক দক্ষ শ্রমিক কিন্তু ওই একই বর্গের চাষী হয়ে গেল। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি ডক্টর, ধন্যবাদ। তো প্রথমে যেটা বলে না ভালো যে এই যে পুরো একটা পরিবর্তনের কথা আমরা বলছি, যে বর্গা চাষি থেকে তারা একটা ক্রেডিট পাবে, একটা ঋণ পাবে, এবং সেই ঋণটাকে তারা ব্যবহার করবে হচ্ছে গিয়ে একটা জমিতে তারা অ্যাক্সেস পাবে। তো এই প্রক্রিয়াটা কিন্তু এই বেশ কদিন ধরে চলে আসছে। তো ডক্টর মাহবুব হোসেনের কথা আমরা বলছিলাম ব্রেকের সময়, উনি এবং আবুল বায়েস স্যার ওনারা কিন্তু একটা কাজ দেখিয়েছে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি একটা রিভার্স ওনারশিপ তৈরি হয়েছে, যে অর্থের মাধ্যমে যারা অ্যাকচুয়ালি চাষের জমি নাই তারা চাষের জমিতে কাজ ওনারশিপ থ্রু লিজিং এবং মর্টগেজের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি পাওয়া শুরু হয়েছিল। এটা একটা গত মনে করেন যে 20 বছরে এটা একটা ইনক্রিজিং ট্রেন্ড। তো সেখানে এবং সেই কনটেক্সটে অ্যাকচুয়ালি এই টাইপের প্রোগ্রাম মানে খুবই রেলেভেন্ট বাংলাদেশে আমাদের যাদের জমি নাই, এবং এটাতে কিন্তু অ্যাকচুয়ালি যে যারা জমি নাই তারা যে জমি চাষের ব্যাপারে যে আগ্রহ আছে শুধু তাই না, যাদের জমি আছে তাদের অ্যাকচুয়ালি জমিটাকে কাউকে লিজ দেওয়ার ব্যাপারেও কিন্তু একটা আগ্রহ আছে, এবং সে কারণে একটা আমরা ইকোনমিক্সের ভাষায় বলে একটা ইকুইলিব্রিয়াম আউটকাম আছে যেটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে আর কি। সেটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্যার বললেন আর কি, সেটা হচ্ছে শ্রমের ব্যাপার। যেখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি একজন কৃষক হিসেবে আমি আমার অপটিমাল শ্রমটা দিব কিনা এটা নির্ভর করবে হচ্ছে গিয়ে শ্রম দেওয়ার মাধ্যমে ওখান থেকে আমি কি পাবো। তো বর্গার কথা আমরা বলি, বর্গা বেসিক্যালি হচ্ছে একটা শেয়ার ক্রপিং, এবং শেয়ার ক্রপিংয়ে অ্যাকচুয়ালি ওই যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা শেয়ার হচ্ছে গিয়ে কৃষক এবং মালিক এবং আরও যদি কেউ থাকে। ফর এক্সাম্পল বাংলাদেশে আছে ইরিগেশন যে দেয়, এগ্রিকালচার ইকোনমিক্স অ্যাকচুয়ালি আমার ঠিক স্পেশালাইজেশন নাকি, ইরিগেশন যারা দেয় তারাও একটা অংশ অ্যাকচুয়ালি নিয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যে অপটিমাল শ্রম দিবে, এবং অপটিমাল শ্রমের মধ্যে একটা হচ্ছে গিয়ে যে স্যার যেটা বললেন যে অপটিমাল টেকনোলজি ব্যবহার করবে, যে টেকনোলজিটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কৃষির প্রোডাক্টিভিটি, কৃষিক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়বে, এবং সেটা একটা ডাইরেক্ট ইমপ্লিকেশন আছে আমাদের লার্জার ম্যাক্রো ইকোনমিক্সে। আমাদের এখন এরকম লিটারেচার আছে যেখানে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটিকেও ফ্যাসিলিটেট করে। কারণ আমাদের যদি আমাদের যে প্রধান যেটা আমাদের নিউট্রিশন এবং ফুড সিকিউরিটি যদি আমি শিওর করি, এবং সেটা যদি একটা ফুড ইনফ্লেশনটাকে যদি একটা কন্ট্রোলে রাখতে পারি প্রোডাক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে, সেটা কিন্তু আমাদের অন্যান্য সেক্টরগুলোকেও ফ্যাসিলিটেট করবে। এবং এটা মোটামুটি খুব ভালো বেশ কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে এগুলো দেখা গেছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই টাইপের প্রোগ্রাম থিওরিটিক্যালি অবভিয়াসলি আমরা এটার গবেষণার সাইডটা নিয়ে কথা বলি না, কারণ এটা তো মানে ওনারা যে মেথোডোলজি ব্যবহার করেছে সেটা কিন্তু একটা আমরা এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলি আমাদের গবেষণার ক্ষেত্রে, তো সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু মূল কথা হচ্ছে গিয়ে যে কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্টটা যেটা অ্যাকচুয়ালি হয়তো ক্রেডিট কনস্ট্রেনের কারণে আমরা পৌঁছতে পারছিলাম না, এবং যেটা একটা অলরেডি একটা আমাদের ইতিহাস তৈরি হয়েছিল যে আমরা সেটাকে সেই রকম কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্টের দিকে আমরা যাচ্ছিলাম আমাদের দেশের যারা কৃষিতে নির্ভর। তো সেটা এই টাইপের প্রোগ্রাম ফ্যাসিলিটেট করবে, এবং সেখানে অপটিমাল টেকনোলজি, অপটিমাল লেবার ব্যবহার, সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে। একটা জিনিস রব্বানী, যে এই যে কৃষক তার যে পুঁজির যোগান সেটা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে, কিন্তু এটা অপ্রাতিষ্ঠানিক যেই সূত্রগুলির কথা বলা হচ্ছে যে অনেক বেশি কস্টলি হয়ে যায় কৃষকের জন্য সেই রকম, কিন্তু সেক্ষেত্রে আমরা যে কনভেনশনাল ব্যাংকিং দেখি সেইটার ঢোকার সুযোগ খুব কম ছিল। ফলে এই ধরনের উদ্যোগ যেটা আমরা এখনো বলতে পারি যে একটা পাইলট প্রকল্পই বলা যায়, বাংলাদেশের কৃষকের যদি 1.5 কোটি কৃষক ধরি তাহলে 2.5 লক্ষ কৃষক এখানে আসলে সুবিধা পাচ্ছে। তো এই যে মানে প্রাতিষ্ঠানিকভাবে কৃষকের কাছে যাওয়া, সেইটার কি কোনো ধরনের চ্যালেঞ্জ হতে পারে? কারণ একটা চ্যালেঞ্জ হচ্ছে যারা অপ্রাতিষ্ঠানিকভাবে এই টাকাগুলি দিত তারা কোনো ধরনের মানে বলা যায় কৃষকের জন্য কোনো ধরনের ঝুঁকি নিয়ে আসতে পারে কিনা।
না, ব্যাপারটা তো অপ্রাতিষ্ঠানিক ঋণ আমরা যেটাকে বলি, যেটা ভূস্বামীর বললাম, অপ্রাতিষ্ঠানিক ঋণ অ্যাকচুয়ালি দুটা পেজ আছে। একটা হচ্ছে গিয়ে যে আমার একটা বিপদ হলো, আমি আমার বন্ধু বা আমার পরিবার বা আমার নেইবার কারোর কাছ থেকে নিলাম আর কি। কিন্তু সেটা সাধারণত হয় যে কোনো রকম যদি ডিজাস্টার সম্মুখীন হয় সেক্ষেত্রে আর কি। আরেকটা অপ্রত্যাশিত হচ্ছে যেটাকে আমরা ট্র্যাডিশনে, আমরা যারা কিছুটা হলো 80s এর সজ্ঞানে বড় হয়েছি আর কি, তখন কিন্তু মনে করেন মহাজন এই ব্যাপারটা অনেক আমাদের সাইকিতে অনেক বেশি ছিল আর কি। সেটা কিন্তু আগের থেকে অনেকটা কম আর কি। কিন্তু অপ্রত্যাশিত ঝুঁকিটা একটা দিক, কিন্তু মূল দিক হচ্ছে কি খরচ। অপ্রত্যাশিত ঋণ এখনো আছে এবং আমাদের যে মনে করেন যে গত 30 বছরে আমরা যেটাকে মাইক্রো ক্রেডিট বলি আর কি, সেই ক্রেডিটের এতটা ইনফিলট্রেশনের পরেও কিন্তু পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক ঋণ আছে যেটার ইন্টারেস্ট রেট মনে করেন যে মাসে 10% হলে 120%-এর মতো। তো মূল একটা জায়গা হচ্ছে কি ঝুঁকিটাতে যদি আমি পরে আসি, কৃষিক্ষেত্রে ঝুঁকির একটা ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্স, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের অংশ না। কিন্তু মূল একটা বিষয় হচ্ছে কি খরচটা